ওকে। প্রিয় শিক্ষার্থীরা, বাবুপুর জিতুল ইউনিয়ন হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের বিষয় পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পড়াবো তোমাদেরকে আমি। দ্বিতীয় অধ্যায়ের গতি বিষয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা রাখব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আশা রাখছি। দেখতে কোথাও অসুবিধা হলে জানাবে। খেয়াল করো, প্রথমে দেব গতি। গতি কি এটা জানার চেষ্টা করো। গতি হচ্ছে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে। খেয়াল করো, কি বলছিলাম? সময়ের সাথে এবং পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে, তবে বস্তুর ওই অবস্থাকে বলা হবে গতি, অর্থাৎ মোশন, গতি। তাহলে গতি সম্পর্কে আমাদের যে পড়া, গতি একই চ্যাপ্টারে আমরা পাবো গতির পরবর্তী হলো স্থিতি। দুটো সংজ্ঞায় আমরা দেওয়ার চেষ্টা করব, গতি এবং স্থিতি। এবং একটি সংজ্ঞা যদি আমরা খুব ভালোভাবে বুঝি, অপরটি আমরা অতি সহজে আনসার দিতে পারি, বলতে পারবো। খেয়াল করো, গতি হচ্ছে পারিপার্শ্বিক সাপেক্ষে, সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে, সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে, তবে তাকে কি বলে? তবে বস্তুর ওই অবস্থাকে বলা হয় অবস্থা বা অবস্থান কি গতি বলে। খেয়াল করে দেখো, অর্থাৎ সময়ের সাথে বস্তুটি তার অবস্থার পরিবর্তন করবে। সময় যাবে এবং পারিপার্শ্বিক সাপেক্ষ যাবে। ধরো তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, কেউ একজন সাইকেল চালিয়ে তোমার পাশ দিয়ে চলে যাচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে এবং সময় সাপেক্ষে সে তার অবস্থার পরিবর্তন করেছে। সুতরাং এই অবস্থাটা হচ্ছে গতি। এখন আমরা গতির পাশাপাশি স্থিতির সংজ্ঞা দিব। স্থিতির সংজ্ঞা যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয়? স্থিতিটা হচ্ছে ঠিক গতির মতোই সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন না করে, জাস্ট এখানে কি যুক্ত হবে? না করে, তবে বস্তুর ওই অবস্থা বা অবস্থানকে তখন কি বলা হবে? গতি না বলে কি বলবে তখন? স্থিতি। খেয়াল করো, সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন
করে তাহলে হবে গতি, আর যদি না করে তাহলে হবে স্থিতি। অর্থাৎ ধরো তোমরা তোমাদের ঘরে যে টেবিলে বসে পড়াশোনা করছো, আজকে যে টেবিলে বসে আছো সেই টেবিলের সামনে বসে আছো, সেই টেবিলটি এখন তোমাদের সামনে আছে। তুমি এখান থেকে লেখাপড়া করে উঠে গেলে, আগামীকাল হয়তো আবার এই টেবিলে আসলে, রুমের যেই জায়গায় তুমি টেবিলটা রেখেছ, এখন আগামীকাল আসলেও রুমের সেই একই জায়গায় তুমি টেবিলটি দেখবে। কিন্তু খেয়াল করো, এর মাঝে 10, 12, 14 বা 24 ঘন্টা বা 48 ঘন্টা এভাবে একদিন দুদিন করে হয়তো 1 মাসও শেষ হয়ে গেছে, কিন্তু টেবিলটি তার জায়গা থেকে সরে অন্য জায়গায় যায়নি। অর্থাৎ তাকে যে জায়গায় রাখা হয়েছে সে ওই জায়গায় রয়েছে এবং রুমের সাপেক্ষে ওই একই স্থানে আছে। তো রুমের সাপেক্ষেও সে পরিবর্তন হয়নি। তাহলে কি দাঁড়ালো, যে সময় এবং পারিপার্শ্বিক, এই পারিপার্শ্বিক বলতে রুমের সাপেক্ষটাকে আমরা পারিপার্শ্বিক বললাম, আর সময় তো যাচ্ছে, তাহলে এই দুইয়ের সাপেক্ষে বস্তু তার অবস্থার পরিবর্তন করেনি। সুতরাং বস্তুর এই অবস্থাটা হচ্ছে স্থিতিশীল। আর যদি তার বস্তু তার অবস্থান পরিবর্তন করতো তাহলে এটা হতো গতিশীল। তাহলে স্থিতি এবং গতি ক্লিয়ার। আমি গতির ভিতরেই তোমাদেরকে স্থিতির সংজ্ঞাটি বুঝিয়ে দিয়েছি, পড়িয়েছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে। আসলে পরের নেক্সট টপিক্সে যাব আমরা। এখানে আমরা একটা অংশ পড়াবো, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো। এটা বলতে কি বুঝি, এটা তোমাদের পাঠে আছে। প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো অর্থাৎ একটা বস্তু স্থিতিশীল না গতিশীল তা বোঝানোর জন্য তার পারিপার্শ্বিক থেকে আমি আরেকটা বস্তুকে নেব, ওই পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে আমি এই বস্তুটাকে তুলনা করব সে কি আসলে স্থিতিশীল না গতিশীল। ক্লিয়ার? ধরো আমি স্থিরভাবে দাঁড়ানো, রাস্তার ধারে দাঁড়ানো একটা গাছকে স্থির অবস্থান ধরে রেখেছি এবং আমি দূর থেকে এই গাছের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তাহলে আমি যে হেঁটে যাচ্ছি আমি গাছটাকে অতিক্রম করেছি, এতে আমি 1 পা 2 পা করে গাছটাকে অতিক্রম করে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, হয়তোবা আবার ব্যাক করলাম ওই রাস্তা দিয়ে, দেখলাম যে গাছটি ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। এর প্রতিমধ্যে গাছের নিচ দিয়ে আমি একবার গেলাম আবার আসলাম। তাহলে কি দাঁড়ালো, যে আমি যে চলছি আমার চলমান, আমার মধ্যে সময় সাপেক্ষে ওই গাছের সাপেক্ষে আমার অবস্থানটা হবে গতিশীল, কিন্তু সময় সাপেক্ষে বা আমার সাপেক্ষে যদি আমি ধরে নিই তাহলে গাছটি হলো স্থিতিশীল। এখন এই গাছের সাপেক্ষে এবং সময় সাপেক্ষে আমার অবস্থানটা হবে গতিশীল। সুতরাং আমরা এই ক্ষেত্রে কি বুঝলাম, যে গাছটাকে আমরা একটা পারিপার্শ্বিক সাপেক্ষে অর্থাৎ পারিপার্শ্বিক থেকে গাছটাকে আমরা একটা অবস্থান ধরে নিচ্ছি, যে গাছের অবস্থান বা গাছের অবস্থানকে নির্দিষ্ট করে আমি আমার অবস্থানটি তুলনা করলাম, আমি কি গতিশীল না আমি স্থিতিশীল। সো গাছটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, দুটো একই সিমিলার সব ওয়ার্ড। প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলা হয়। বা এর সাথে আরও একটি অংশ আছে, যেমন মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দু। এখন মূল বিন্দু হচ্ছে সেটাও একই, যে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা সাপেক্ষে ধরে, যেমন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটি কম্পাসকে আমরা পেন্সিল কম্পাসকে ঘুরিয়ে নিই তাহলে একটা বৃত্ত হয়, বৃত্তাকার পথ হয়। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বলতে পারতাম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছ। আসো নেক্সট ধাপটা যাই। পরের ধাপটা হচ্ছে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। বিভিন্ন প্রকার গতি, তোমার চারপাশে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক বস্তু আছে যার গতিগুলো আমরা কখনোই খেয়াল করিনি। আবার হয়তো বা আমাদের মধ্যে কেউ কেউ আছে হয়তো আমরা খেয়াল করেছি। সো আজকে আমরা একটু খেয়াল করব যে আমাদের চারপাশে ঘটে যাওয়া গতিগুলোর মধ্যে আমরা কতগুলো গতি পেতে পারি। প্রথমত হচ্ছে সরলরৈখিক গতি।
খেয়াল করি, সরল রৈখিক গতি, অর্থাৎ কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে তবে বস্তুর ওই গতির নাম হচ্ছে সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি একটি সরল পথে চলে, আমরা শর্টে বলতে পারি কোনো বস্তু যদি সরল রৈখিক পথে চলে, সরল পথে বা একটি নির্দিষ্ট সরল রেখা বরাবর চলে বা চলতে থাকে, খেয়াল করো, কোনো বস্তু যদি সরল পথে বা একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে বা চলতে থাকে তবে বস্তুর ওই গতিকে কি বলা হবে? বস্তুর ওই গতিকে কি বলবো আমরা? সরল রৈখিক গতি বলবো। সরল রৈখিক গতি বলে। ক্লিয়ার? অর্থাৎ একটি নির্দিষ্ট সরল, অর্থাৎ তুমি রাস্তায় দিয়ে চলার সময় সোজা রাস্তা বরাবর চলছ, এটা একটি সরলরৈখিক গতি। রাস্তাটি প্রতিমধ্যে মোড় নেবে, তুমিও মোড় নিচ্ছ, অর্থাৎ এরকম না যে তুমি যখন চলবে সরলরেখা বরাবর চলবে, যতটুকু পর্যন্ত সরল পথে চলেছ ঠিক ওই গতিটাকে হিসাব করা হবে সরল রৈখিক গতি। 1 2 আমরা পাবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কীরকম? ঘূর্ণন গতি হচ্ছে কোনো একটি বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ঘুরে আসে তখন বস্তুর ওই গতিকে বলা হবে ঘূর্ণন গতি। কি বললাম? কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আসে তবে বস্তুর এই গতিকে ঘূর্ণন গতি বলে। খেয়াল করা, এটার উদাহরণ দিতে পারি আমরা। কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আসে তবে বস্তুর এই গতি হবে ঘূর্ণন গতি। তাহলে একটু চিন্তা করে দেখো, যদি আমরা একটা ফাঁকার কথা বলি, সিলিং ফ্যান ফাঁকা, তাহলে সে একটি নির্দিষ্ট অবলম্বনে আটকে থেকে তার ডানাগুলো চারপাশে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বারবার ঘুরে আসছে, তাহলে বস্তুর এই গতিটাকে কি বলা হচ্ছে? ঘূর্ণন গতি। তারপরে দেখো, পৃথিবীর একটি উপগ্রহ হলো চাঁদ, পৃথিবীর চারপাশে সে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আসছে। তাই এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ।
ফাঁকার গতি, ফাঁকার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। আসো 3 চলন গতি, চলন গতি। তাহলে চলন গতি কিভাবে দেব? চলন গতি হচ্ছে কোনো একটি বস্তু তার সম্পূর্ণ অংশ যদি কোনো নির্দিষ্ট দিকে একই সাথে চলতে থাকে, কোনো একটি বস্তুর তার সম্পূর্ণ অংশ, অর্থাৎ আমি ব্যক্তি হলে ব্যক্তির সকল অংশ, অর্থাৎ ওই বস্তুটির সকল অংশই একসাথে একই সময়ে একই দিকে চলতে থাকে, বস্তুর এই গতির নাম হচ্ছে চলন গতি। বইতে আছে, আমি লিখলাম না এখানে। একটি বস্তু কি হলো, তার সম্পূর্ণ অংশ যদি একই সাথে একই দিকে চলতে থাকে, বস্তুর এই গতির নাম হচ্ছে চলন গতি। যেমন তুমি যদি একটি ব্যাগ, ট্রলি ব্যাগকে হ্যান্ডেল ধরে টেনে নিয়ে যাও, তাহলে ওই ব্যাগটার যা আছে সব কিছু একসাথে একই দিকে যাবে। তোমার টেবিলে রাখা বইটিকে যদি তুমি ধাক্কাতে থাকো, পুশ করতে থাকো, তাহলে কি হবে, তা বইটির সম্পূর্ণ অংশই একসাথে একই দিকে চলবে। সুতরাং এটাই হচ্ছে চলন গতি। এরপরে দেব পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস পর্যাবৃত্ত গতি। এটি তোমাদের বেশি কাজে লাগবে। আমি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা মুছে বলছি। পর্যাবৃত্ত গতির কথাটি তোমাদেরকে ঘূর্ণন গতির মধ্যে দেখিয়েছিলাম। অর্থাৎ ঘূর্ণন গতির মধ্যে কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুরকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ সমদূরত্ব বলা হচ্ছে। সমদূরত্ব মানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আসে, তখন বস্তুর এই গতি বা এটাকে বলা হবে, গতিটাকে বলা হবে ঘূর্ণন গতি। তার সাথে মিল রেখে পর্যাবৃত্ত গতিও ঠিক একই রকম। পর্যাবৃত্ত গতি অর্থাৎ সে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট দিক দিকে, মানে একই দিক দিয়ে বারবার ঘুরে আসবে। আগেরটা বারবার ছিল না। ঘূর্ণন গতি হচ্ছে সে একবার, সেই কিছুক্ষণ ঘুরবে, অর্থাৎ সে ঘুরতে থাকবে। আর এখানে হচ্ছে সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অনবরত ঘুরতে থাকবে, তখন বস্তুর এই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি। অর্থাৎ এর মধ্যে আরেকটু ডিভাইড আছে, সেটা হচ্ছে আগেরটা হচ্ছে ঘূর্ণন গতি, সে ঘুরবে। তবে এই পর্যাবৃত্ত গতির মধ্যে সে ঘূর্ণনটা তার দুই রকম হতে পারে। সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ঘুরে আসবে, অথবা নির্দিষ্ট সময়ের কিছু অংশ একদিকে ঘুরবে এবং বাকি কিছু অংশ অন্যদিকে ঘুরবে, সেটাও হতে পারে। এই জন্যে পর্যাবৃত্ত গতি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বা একই দূরত্ব, নির্দিষ্ট বা একই কেন্দ্র করে, একটু খেয়াল করো, কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট বা একই দূরত্ব বজায় রেখে একই দিক দিয়ে অতিক্রম করে। একই দিক দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই দিক দিয়ে অতিক্রম করে। আচ্ছা, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বলা হয়। নির্দিষ্ট বিন্দু দিয়ে বজায় রেখে একই দিক দিয়ে অতিক্রম করে। তবে
বস্তুর এই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। কেমন? কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বা একই দূরত্ব বজায় রেখে একই দিক দিয়ে বা একই বিন্দু দিয়ে, একই দিক হতে পারে বা একই বিন্দু হতে পারে, অসুবিধা নেই, একই বিন্দু হতে পারে, একই দিক হতে পারে, একই বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে বস্তুর এই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হবে। অথবা এখানে আছে এই পর্যাবৃত্ত গতির মধ্যে আরেকটি গতি আছে, সেটাকে বলা হচ্ছে আমরা স্পন্দন গতি। এই পর্যাবৃত্ত গতির একটা অংশ হচ্ছে স্পন্দন গতি। খেয়াল করো, স্পন্দন গতি এটাও পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতির মধ্যে যেমন ফাঁকার গতি, এটা পর্যাবৃত্ত গতি বা ঘূর্ণন গতি। এখন স্পন্দন গতি কি? স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি, তবে এই গতির মধ্যে যে নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় সে যেদিকে ঘুরবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ অর্ধেক সময় যেদিকে সে চলবে, অতিক্রম করবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলবে। তখন বস্তুর ওই পর্যাবৃত্ত গতিটাকে নতুন করে নামকরণ করা হবে স্পন্দন গতি। স্পন্দন শব্দ অর্থাৎ স্পন্দন, একটু খেয়াল করি, স্পন্দন গতি কম্পন আর কি, স্পন্দন করা। এই কম্পন গতিটা হবে পর্যায়কালের, অর্থাৎ তার যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক, কোনো বস্তুকে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বা একই দূরত্ব বজায় রেখে একই দিক দিয়ে অতিক্রম করবে। এই একই দিক দিয়ে অতিক্রম করে পর্যাবৃত্ত গতি একই দিক দিয়ে হতে পারে। আবার যদি বস্তুটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়, তাহলে সে অর্ধেক সময় যেদিকে অতিক্রম করবে, বাকি অর্ধেক সময় সে ওই অতিক্রম করার দিকের বিপরীত দিকে অতিক্রম করবে। আমি তোমাদেরকে এক্সাম্পলটা স্পন্দন গতির জন্য এক্সাম্পলটা একটু খুব ভালোভাবে দিতে পারতেছি। খেয়াল করো, যদি আমরা একটা অবলম্বন থেকে সুতা দিয়ে বেঁধে যদি আমরা একটা বলকে দেখাই, এখানে সরল দোলকের মতো আর কি, এটা দুলবে। এখন আমি কি করব, এর তিনটি অবস্থান খেয়াল করো। এখান থেকে এই বলটাকে এদিকে টেনে এখানে নিয়ে আসব, টেনে নিয়ে এসে এটাকে আমি ছেড়ে দেব। ছেড়ে দিলে এটি এদিকে যাবে, এইখানে যাবে। খেয়াল করো, তাহলে এখানে টেনে আনার পরে এটাকে যখন ছেড়ে দিব, তখন সে এখানে যাবে, যাই আবার এখানে ফিরে আসবে। তাহলে সে এখান থেকে এখানে যাওয়া এবং আবার এদিকে ফিরে আসা, অর্থাৎ একবার যেদিকে যাচ্ছে পরের বার তার বিপরীত দিকে যাচ্ছে। এই পুরোটাকে একটা ঘূর্ণন হিসেবে ধরা হবে। এই পর্যাবৃত্ত ঘূর্ণনটাকেই বলা হবে স্পন্দন গতি বা ঘূর্ণন। তাহলে আমরা সরল দোলকের গতি, অর্থাৎ স্পন্দন গতি হচ্ছে নির্দিষ্ট সময়ের, এটি এক বিশেষ ধরনের ঘূর্ণন বা পর্যাবৃত্ত গতি, যার মধ্যে গতিকালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে ঘুরবে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যাবে। তাহলে বস্তুর এই গতির নাম হবে স্পন্দন গতি। তার এক্সাম্পল হিসেবে আমাদের সরল দোলকের গতি দিতে পারি আমরা। গতি অর্থাৎ দোলনার গতি হতে পারে হৃৎপিণ্ডের স্পন্দন, হৃৎপিণ্ডের গতি, হৃৎপিণ্ড আমাদের যে হার্ট আছে, সে হার্টের স্পন্দন, হার্টের গতি আমরা সেখানে বলি হার্টের স্পন্দন। কেন বলি? কারণ হার্টের একবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে। সংকোচন এবং প্রসারণ দিয়ে একবার স্পন্দন। তাহলে সংকোচন এবং প্রসারণ একবার পূর্ণ চক্র গঠন হবে, একবার সংকোচন হলে একবার প্রসারণ হলে। তাহলে এই জন্যেই এটা হার্টের স্পন্দন বলে ফেলি আমরা, হার্টের স্পন্দন। স্পন্দন মানে গতি। সুতরাং স্পন্দন শব্দটাই আমরা সহজে বুঝলাম যে গতি একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। দোলনা একবার যদি বামে দোলে আবার ডান দিকে যাবে। এই ডান এবং বামে যাওয়ার আসার মধ্যেই একবার গতি, সম্পূর্ণ গতি হবে। সরল দোলকের গতি অর্থাৎ ওই যে হুক থেকে বস্তুটাকে ঝুলিয়ে দিলাম, এটি যখন সামনে আগে পিছে
দুলবে তখন এটা হবে সরল দোলকের গতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পর্যাবৃত্ত গতি শিখলাম। স্পন্দন গতিটাও এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যার মধ্যে এটা থেকে একটু ডিস্টেন্স আছে। আচ্ছা, নেক্সট গতি কাজগুলো শেষে আমরা কাজ করব স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। প্রথমত জানতে হবে রাশি কি। রাশি এই ভৌত জগতে যা আছে, যাদেরকে পরিমাপযোগ্য হয়, এই জগতের যতগুলো বস্তু আছে তার মধ্যে যেগুলো পরিমাপযোগ্য, এই পরিমাপযোগ্য সকল বস্তুকে রাশি বলা হচ্ছে। অর্থাৎ পরিমাপ করে মান দেওয়া যাবে, এরকম হলে সেটা রাশি হবে। যেমন একজন ব্যক্তি মারা গেল, তার জন্য আরেকজন শোক প্রকাশ করলো, কি পরিমাণ শোক একটু মেপে দেখো, এটা কি মাপা সম্ভব? একটা লোক খুব আনন্দিত হয়েছে, কি পরিমাণ আনন্দিত, এই আনন্দটাকে আমরা কি পরিমাপ করে দেখাতে পারবো? অর্থাৎ দুইজনে আনন্দিত, কে কত বেশি আনন্দিত হয়েছে তার পার্সেন্টেজ দেখাতে পারবো না? আমরা পারবো না। শুধু আমরা অনুভব করতে পারতেছি যে কেউ আনন্দিত হয়েছে, কেউ বিমর্ষ হয়েছে। সুতরাং এগুলো রাশির আওতায় আসবে না, এগুলো রাশির আওতায় আসবে না। রাশি হলো যাকে পরিমাপ করে একটা মান দেওয়া যাবে, তখন সেটা রাশি হবে। তো তারই আলোকে যেমন আজকের তাপমাত্রাটা তুমি মাপতে পারো, তোমার দেহের উচ্চতা মাপতে পারো, তোমার ঘরের টেবিলটার ফড়ার টেবিলটার দৈর্ঘ্য মাপতে পারো, ফস্ত মাপতে পারো, ঘরের দৈর্ঘ্য ফস্ত মাপতে পারো, স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব মাপতে পারো। অর্থাৎ যা কিছু মাপা যায় তাই রাশি হবে। বাজার থেকে তুমি যেই যদি কোনো আসবাবপত্র কিনো, সদাই কিনো, এগুলো তুমি মাপতে পারবে। সুতরাং এটা রাশির আওতায় আসবে। তাই আমরা দুটি রাশি শিখব, একটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশির সংজ্ঞা দেব। স্কেলার রাশি হচ্ছে স্কেলার রাশি যে সকল রাশিকে মান দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ওজন করে মেপে একটা মান দেওয়া যায়, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ যে সকল রাশির একটি নির্দিষ্ট মান আছে, মান দিয়ে প্রকাশ করা হয়, তাই হচ্ছে স্কেলার রাশি। আর অপরদিকে ভেক্টর রাশি দেব। ভেক্টর রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য স্কেলার রাশিতে যতটুকু বললাম তার চেয়ে একটু বাড়তি হবে। স্কেলার রাশিতে বস্তু শুধু মান দিয়ে প্রকাশ করা হয়, আর ভেক্টর রাশিতে বস্তুর মানের সাথে সাথে তার দিকও নির্দেশ করা হয়। যেমন এখানে যদি আমরা একটা স্কেলার রাশিতে উদাহরণ দিই, যে স্কুল থেকে তোমার বাড়ি ধরে নিলাম 200 মিটার দূরে, স্কুল থেকে তোমার বাড়ি 200 মিটার দূরে, এটা হচ্ছে স্কুল আর এটা হচ্ছে তোমার বাড়ি। কেমন? পথের দূরত্ব কত? 200 মিটার। স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব 200 মিটার, এটা একটি স্কেলার রাশি 200 মিটার। ঠিক একই জিনিস আবার হলো স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব 200 মিটার। তাহলে এই ভেক্টর রাশির মধ্যেও আমি একই জিনিস বসালাম, কিন্তু এখানে আরেকটি জিনিস আরেকটু বেশি বসাবো, সেটা হচ্ছে স্কুল থেকে তোমার বাড়িটা যে 200 মিটার দূরে, সেটা কোন দিকে? সেটি কি উত্তর দিকে তোমার বাড়িটা, না দক্ষিণ দিকে, না পূর্ব দিকে, না পশ্চিম দিকে? যদি আমি তার সাথে আরও যোগ করে দিই যে স্কুল থেকে পশ্চিম দিকে তোমার বাড়ি, স্কুল থেকে 200 মিটার পশ্চিম দিকে তোমার বাড়ি, তাহলে খেয়াল করো স্কুল থেকে 200 মিটার পশ্চিম দিকে গেলে তোমার বাড়িটা খুঁজে পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে তফাৎ বা পার্থক্য কতটুকু। যে স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র পরিমাপযোগ্য হবে, একটা মান দিয়ে পরিমাপ করা যায়, এটাই শুধুমাত্র স্কেলার রাশির আওতায় হবে। কিন্তু ওই রাশিটাকে যদি আমরা মানের সাথে সাথেই একটি দিক নির্দেশ করে দিই, তবে সেটি হবে ভেক্টর রাশি। নবম ও দশম শ্রেণীতে ভেক্টর রাশির বিস্তৃতি তেমন একটি নেই, এখানে জাস্ট এ বিষয়ে শুধু সংজ্ঞাটুকু জানবে। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য যদি আমরা কম্পিউটার ব্যবহার করে লিখি, তবে সেখানে বর্ণগুলোকে বোল্ড হরফ অর্থাৎ মোটা করে লেখা হয়।
কিন্তু যখন আমরা হাতে লিখব তখন আমরা বারবার লিখে এটাকে মোটা করতে পারবো না। সো আমরা যেই লেখাটি লিখব তার উপরে একটি অ্যারো চিহ্ন থাকবে, এভাবে অ্যারো চিহ্ন থাকলে অথবা একটি রেখা চিহ্ন আর কি, রেখা চিহ্ন থাকবে, তখন এটা দিয়েই ভেক্টর চিহ্নকে প্রকাশ করা হবে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য এখানে রাখলাম, যে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করলাম এবং রাশি সম্পর্কে আলোচনা করলাম, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তোমাদের কাজ হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য একটু বাড়ি কাজ দিয়ে দিই, যে কাজগুলো তোমরা করবে। প্রথমত হচ্ছে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি সাথে স্পন্দন গতি, এই দুইয়ের মধ্যে একটু তুলনা করবে। নেক্সট হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি, রাশির মধ্যে দুটি পার্থক্য লিখো। এটাও পার্থক্য, তুলনা বলতে একটু পার্থক্য করে নিবে, জাস্ট এটা একই, এটার ভিতরে এটাকে পাওয়া যাবে। তাহলে স্কেলার রাশি, ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য আমি বললাম। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞা দিতে পারবে এবং তাদের মধ্যে মান দেখাতে পারবে। আর স্কেলার রাশির সাধারণ নিয়মে হিসাব করা, ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো সাধারণ নিয়মে হয় না, এই আর কি। তারপরে তোমাদেরকে যে দুটো শিখেছি সংজ্ঞাটা দিবে এবং তাদের মধ্যে মান এবং দিক, এই দুই মধ্যে পার্থক্য দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সমস্যাগুলো কমেন্টে জানিয়ে দিবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কমেন্ট করবে, আর শিক্ষার্থীবিহীন যারা অনলাইন ক্লাসগুলো ওয়াচ করছো তোমরা খুব কমেন্ট পজিটিভলি করতে হবে। সবাই সমানভাবে ক্লাস নিতে পারে না, সেক্ষেত্রে যতটুকু দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, উত্তরোত্তর আরও ভালো হবে। এই ক্ষেত্রে তোমাদের আমরা বাহিরে যারা ক্লাসগুলো দেখছো তারা পজিটিভলি কমেন্টস করার চেষ্টা করবে। একটা কমেন্টস একটা লোকের ব্যক্তিত্ব বহন করে, মুখের ভাষাটাই হচ্ছে তার ব্যক্তিত্ব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।